মা, আপনি আমার গায়ে হাত তুললেন কেন? থাপ্পড় মারবে না, কি করবো তোমারে? এই রান খাওয়ার মতো এখানে আরো অনেক লোক আছে। এই চাষাটা ভাত খাবে ডাল দিয়ে, সবজি দিয়ে, কচু দিয়ে, আর তুমি ওরা রান দিতেছো। মা, আপনি এসব কি কথা বলতেছেন? আপনি কি ভুলে গেছেন উনি কে? উনি এই বাড়ির জামাই, বড় মেয়ের জামাই, আর আপনি ওনার সাথে এরকম ব্যবহার করতেছেন। আর ওনার তো অধিকার আছে, তাই না, এই বাড়িতে আসার, এই বাড়িতে এসে সবার সাথে বসে খাবার খাওয়ার। আর আপনি কি না ওনার সামনে এইভাবে কথা বলতেছেন? আমি ওনার প্লেটে মুরগির রান্না দিছি, তাতে এমন কি আমি অপরাধ করে ফেলছি? তাই বলে আপনি আপনার মেয়ের জামার সাথে এরকম ব্যবহার করবেন? আর আমাদের তো আল্লাহ কম কিছু দেয় নাই, আল্লাহর রহমতে আমাদের সব কিছু আছে, কোনো কিছু কমতি নাই। তাহলে আপনি ওনার সাথে এরকম ব্যবহার কেন করতেছেন? টেবিলে এতগুলো খাবার আছে, পুরো টেবিল ভর্তি খাবার, মাছ মাংস, কোনো কিছুর অভাব নাই। মা, দুলাভাই মানছে যে গরিব, দুলাভাই আমাদের মতো এত বড় লোক না, কিন্তু এই বাড়িরই তো জামাই, তাই না? তার তো অধিকার আছে এই বাড়িতে আসার, এই বাড়িতে প্রত্যেকটা মেম্বারের সাথে বসে খাবার খাওয়ার। কিন্তু আপনি কেন দুলাভাইয়ের সাথে এরকম ব্যবহার করতেছেন? মা, একটা বার ভাবেন তো, হ্যাঁ, আপনি যে দুলাভাইয়ের সাথে এরকম ব্যবহার করতেছেন, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন, তাকে সম্মান দিচ্ছেন না, আমাদের বড় অপুর আত্মার কতটা কষ্ট লাগবে, হ্যাঁ, কতটা খারাপ লাগবে। আর উনি কতদিন পরে সে তার শ্বশুর বাড়িতে আসলো, আর এসে কিনা কি দেখলো, হ্যাঁ, সবার সামনে তাকে খাবার দেওয়া হচ্ছিল, কিন্তু সেই খাবারটা পাত থেকে সরাই ফেলা হয়েছে। মা, বিশ্বাস করেন, আপনি একদম ঠিক করতেছেন। যত যাই হোক, সেই বাড়ির বড় জামাই। জামাই? কিসের জামাই? এই অসম্ভব চাষা ছোট লোক অশিক্ষিতটা এই বাড়ির জামাই? অসম্ভব! গরিবের বাচ্চা গরিব, একে তো এই বাড়ির মেয়ের জীবন খাইছিস, এখন আসিস সবার মাথা খাইতে, তাই না? ও আচ্ছা, আসবি না কেন? একটু ভালো মন্দ রান্না হইলে তো সুসুর করে লোভে লোভে চলে আসিস, তাই না? আসবি না কেন? তুই তো একটা ছ্যাঁচড়ার মতো এই বাড়িতে খেতে চলে আসিস। মুরুদ তো নাই এত ভালো ভালো জিনিস রান্না করে খাওয়ার জন্য, তাই না? মা, এত কথা বলার কি আছে? এক্ষুনি অসম্ভব ছোট লোক চাষাটাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিন। এতক্ষণ যাবত আমি ইচ্ছা করে চুপ করেছিলাম। আমি খালি ভাবতেছিলাম যে মা কিছু কইতাছে না কেন। এখন মা কইছে না, এখন তো আমি আর চুপ থাকবো না। এই ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই এই বাড়িতে এসছিস? হ্যাঁ, বোনটা যেদিন মরছে এই দিনই তো তোরে কয়া দিছিলাম যে এই বাড়িতে তোর কোনো জায়গা নাই, এই বাড়িতে তুই আইতে পারবি না। বোন যতদিন বাইসা ছিল, বাপ যতদিন বাইসা ছিল, তোরে অনেক কষ্ট করে সহ্য করছি। মূর্খর বাচ্চা গ্রামের চাষা হয়েছে আমাকে বাড়িতে। ও আমি না কেন, এই যে ভালো মন্দ খাবার দাবার রেডি হয়েছে না, আমাকে বাড়িতে ভালো মন্দ খাবার রেডি হইলে এটা শুকতে শুকতে আমাকে বাড়ি পর্যন্ত আপরস। মুরগির ঠ্যাং খাওয়ার অনেক স্বাদ তোর, তাই না? এই নিজের ঠ্যাং চাবাই খাইতে পারস না? এই ফকিন্নির বাচ্চা, খাবার দেখলে কবজি ডুবা খাইতে মন চায় না? ছোট লোকের বাচ্চা, জীবনে তো খাস না এই দামি দামি খাবার, এই জন্য কি লোভে লোভে চলে আইসোস। এই বাড়িতে গেলে তো খাওন খাইতে পারবি। তোর না দেখলে আমার মেজাজটা খারাপ হয়ে যেতেছে, গা দে না গন্ধ বাইরেতেছে। তুই যে বসে স্কেল লেগে ভালোই বাসা থেকে বাইরে হ। না হলে কিন্তু তোর থাপড়া গালটা একবার ফাটাই দিব। থাক, আমার আর আপনাকে কিছু কইতে হইব না। আমার অনেক কষ্ট হইতেছে, আমি আমি অনেকক্ষণ ধরে সহ্য করতে আছি, আমার আর সহ্য হইতেছে না। আসলে আমি আপনাকে বাড়িতে খাওয়ান খাইতে আই নাই, আমি আইছিলাম আমার মাথার উপরে অনেক বড় একটা বোঝা। এই বোঝাটা আপনাকে সবাই বুঝাই দিয়া আমি একটু হালকা হইতে চাইছিলাম। আমি বাড়ির দরজাতে চলে যাইতে চাইছিলাম, কিন্তু মুনা আমার বাড়ির ভিতরে লয়ে আইছি। আর আমি আপনাকে এত দামি খাওয়ানো খাইতে চাই নাই, মুনা অনেক জোর করলো, এই জন্য আপনাকে সবাই লোক এনে বইয়া সাইডা ভাত খাইতে চাইছিলাম। আমি খেতে গেছিলাম, খাওয়ানোর সময় পাই নাই, পেটটা অনেক খিদা। আমি আপনাকে বাড়ির ভিতরে আইতে চাই নাই, কারণ হচ্ছে আমার বউটা যখন বাইসা ছিল তখনই আপনাকে বাড়ির কেউ আমার দাম দেন নাই। আর এখন তো আমার বউটা দুনিয়াতে বাইসা নেই, আমি আমার মাইয়াডারে লয়ে আছি। এই জন্য আমি মনে করছি যে আপনাকে বাড়িতে এলে আমি তো আর ওই দামটা পাবো না। আসলে আম্মা, শ্বশুর মশাই বাইসা থাকাকালীন সমস্ত সম্পত্তি আমার বউর নামে লেখা দিছিল, কিন্তু
মানুষটা তো আর বাইসা নেই। সেই সুবাদে ওই সম্পত্তিগুলো এখন দায়ভার আমার উপরেই, আর উত্তরাধিকার হিসাবে আমার মেয়ে ওই সম্পত্তির মালিক। কিন্তু এত বড় বোঝা আমি আর নিতে পারতেছি না। আমার তো একটা মাত্র মাইয়া, ওরে মানুষ করার মতো শক্তি আল্লাহ আমারে দিচ্ছে। এত সম্পত্তি দিয়ে আমি কি করব? আর আমি তো মূর্খ সুরক্ষ মানুষ, এগুলার কিছু বুঝি না। ওই জন্যই আমি মুনারে সবকিছু কইছিলাম। মুনাই আমারে ভিতরে নিয়ে আইছে। এই জন্য আমি মুনারে কইছিলাম। মুনা আমারে কইল, আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার দুই ভাইয়ের লগে কথা কয়া সম্পত্তি কেমনে কি করতে হইব এটা আমি কইরা নিব না, আপনি আগে ভিতরে আহেন। এই জন্য আমি ভিতরে আইছি আম্মা। আপনাকে ওই দামি খাওয়ানো আমার কোনো ইচ্ছা নেই। আমার বউটা যখন বাইসা আসছিল তখনই আমি আপনাকে বাড়িতে কোনো দাম পাই নাই, আর আজকে আমি আপনাকে বাড়ি দাম পাম এটা কি করে আশা করি? মনে না করলে আমি তো আপনাকে ওই খাবার টেবিলে বইতাম না। কিন্তু মোনা তো নাসর বান্দা, ও কিছুতেই ছাড়বো না। মোনা, এ নাও দলিলটা। যাই হোক, তোমার কথা অনুযায়ী এই দলিলে যা যা আছে তুমি যা যা করার কইরা দাও। কি মা, এখন বুঝতে পারছেন তো যে দুলাভাই আজকে এখানে কেন আসছিল? আরে যে তোমরা তো সবাই এতক্ষণ মানে যা আসছিল মুখে তাই বলছে দুলাভাইকে, তাই না? একটাবার এইটা ভাবো না যে সামনে যে মানুষটা দাঁড়ায় আছে এই মানুষটা সম্পর্কে আমাদের কেউ হয়, আর সম্পর্ক বাদই দিলাম, এই মানুষটা আমাদের থেকে বড়, আমাদের গুরুজন, আর তোমরা তার সাথে এইরকম ব্যবহার করছো। মা, আমি মানছি যে আপনি কখনোই দুলাভাইকে না আপনার মেয়ে জামাই হিসেবে মনে করেন নাই। মনে করবেন কেন? কারণ আপনি তো সবসময় মনে করতেন যে ও তো আমার সৎ মেয়ে, তার উপরে আছে ও আবার গরিব জামাই। তো গরিব জামাইকে কি পাত্তা দিব? আমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? কারণ আপনার তো অনেক টাকা পয়সা দিচ্ছে আল্লাহ পাক, তাই না? যখন আপু বেঁচে ছিল তখনও যদি এই দুলাভাই এই বাড়িতে আসতো ঠিক মতো পাত্তা দিতেন না, সম্মান দিতেন না, খাবার দিতেন না। সবাইকে ভালো ভালো খাবার দিতেন কিন্তু দুলাভাইকে তেমন খাবার দিতেন। কিন্তু এই মানুষটা কোনোদিন আক্ষেপ করে নাই, কোনোদিন আপুর কাছে একটা অভিযোগ করে না যে তোমাদের বাড়িতে আমি যে যাচ্ছি আমাকে কতটা হেনস্থা করা হইতেছে, কতটা অপমান করা হইতেছে। এই মানুষটা কিন্তু চাইলে না এই যে এই সব সম্পত্তি কিন্তু একাই ভোগ করতে পারতো, আপনাদের কাউকে দেওয়ার প্রয়োজন ছিল না। আর আপনারা কেউ চাইলে এই সম্পত্তি তার কাছে নিতে পারতেন না। এই সম্পত্তি আসল মালিক কিন্তু দুলাভাই, কারণ আপু মরে যাওয়ার পরে সকল দায় দায়িত্ব তার উপরে, আর এই সম্পত্তিও তারই নামে। কিন্তু দুলাভাই কিন্তু এটা করে নাই। সে ভেবেছে যে যার আমানত আমি তাদের কাছে দিয়ে আসি, কারণ আমি তো এত কিছু সামলাতে পারবো না, শুধু শুধু এগুলো রেখে কি লাভ? কেন জানেন? কারণ দুলাভাইয়ের মনে না কোনো লোভ নাই, যেমনটা আপনাদের মধ্যে আছে। যদি লোভ থাকতো না, বিশ্বাস করেন মা, কোনো দিনও এই যে কোটি টাকার সম্পত্তি নিয়ে না দুলাভাই আজকে এই বাড়িতে আসতো না। আর আমি মানছি আপনারা কোনোদিন এই মানুষটাকে আপনাদের আত্মীয় মনেই করেন নাই, কারণ এই মানুষটা তো গরিব, এই মানুষটা তো আপনাদের মতো তো টাকা পয়সা নাই, এই মানুষটা তো চাষা, খেতে খামারে কাজ করে। কিন্তু আমি কিন্তু এই কাজটা করি নাই, কারণ আমি যেদিন দুলাভাইকে প্রথম দেখছি আমি মানুষটাকে চিনে ফেলছি যে মানুষটা কত ভালো একজন মানুষ, মাটির মানুষ। আর মাটির মানুষ কেমন হয় জানেন? তারা একদম পবিত্র মানুষ হয়, তাদের মধ্যে কোনো ভেজাল থাকে না, কোনো কিছু থাকে না। কিন্তু এই যে আপনারা দেখতে মানুষ, কিন্তু আপনাদের মধ্যে ভেজালে ভরপুর। এই দুলাভাই আমাকে বলছিল, আমার সাথে সবকিছু শেয়ার করছিল যে মুনা, আমি চাইতেছি এইসব সম্পত্তি আমি আলিফ আর মুনকে দিয়ে দিব, কারণ এগুলো তো আমি রাখবো না, আমার তো দরকার নাই। আমার সন্তানকে নিয়ে যতটুকু রাখার আমার আছে এই দিয়ে আমার দিন চলে যাবে, কিন্তু এত ভার আমি মাথায় নিতে পারবো না। তখন আমি দুলাভাইকে বলছি, আচ্ছা ঠিক আছে দুলাভাই, আপনি যেহেতু নিজে চাইতেছেন যে আপুর সব সম্পত্তি তার ভাইদেরকে দিতে, আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাহায্য করব। এর জন্যই আজকে আমি দুলাভাইকে বাড়িতে ডাকছিলাম, ভাবছিলাম হয়তো বা আপনারা সবাই মিলে দুলাভাইয়ের সাথে একটু ভালো করে কথা বলবেন, তাকে আদর আপ্যায়ন করবেন। কিন্তু বিশ্বাস করেন, আমি একটা বড় ভাবি নাই যে দুলাভাইয়ের আজকের দিনও
তাকে সেম ভাবে অপমানিত হইতে হবে, সেম ভাবে হেনস্থ হইতে হবে যেমনটা আগে হইতো। কিন্তু এই মানুষটা দেখেন, এই মানুষটার দিকে জাস্ট তাকায় দেখেন, একটাবার এটা মনে হবে না যে এই মানুষটা আপনাদের প্রতি রাগ আছে বা আপনাদের প্রতি কোনো ক্ষোভ আছে? থাকবে না তো। ওই যে বললাম না, উনি একজন মাটির মানুষ, আপনাদের মতো মনে ময়লা নাই। তাই এই মানুষটাকে যত যাই করেন না কেন, এই মানুষটা যেমনটা আগেও ছিল এমনটাই আছে। আর কি বলবো, আপনাদেরকে বলার আর কিচ্ছু নাই। দুলাভাই যে দায়িত্বটা আমাকে দিছিল, এই যে দলিল, এই দলিলে যত সয় সম্পত্তি আছে সব হচ্ছে আলিফ আর মুনের নামে অলরেডি সে লিখে দিয়েছে। তুমি আর আমারে লজ্জা দিও না বৌমা। আসলে আজকে যদি তুমি এই কথাগুলো না বলতা, তাহলে আমি বুঝতেই পারতাম না যে জামাই এত ভালো মানুষ। হ্যাঁ, মানছি জামাই আমার সৎ মেয়ের স্বামী। তাই যখন এই বাড়িতে আসছে, কোনো সময় আমি জামাই আপ্যায়ন করি নাই বৌমা। জামাই আপন তো দূরের কথা, কখনো সম্মানই করি নাই। কি ভাবছি জানো, যে ও তো একটা চাষা বসা, একটা গরিব, কখনো ভালো কোনো খাবার দেয় নেই। আমরা সবাই যখন একসাথে খাইতে বসতাম, ওরা আমাদের সাথে বসাইতাম না, বলতাম কি নিচে বয়ে খা। আমাদের সাথে টেবিলে বসে খাবার কোনো যোগ্যতাই তো নাই। কখনো জামাই আপন তো থাক দূরের কথা, কখনো সম্মানই করি নাই। এই যে আমরা একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করতাম, কখনো আমাদের সাথে একসাথে টেবিলে বসে খাইতেও দিতাম না। কি বলতাম জানো, বলতাম কি যে তুই নিচে বসে খা, আমাদের সাথে টেবিলে বসে খাবার কোনো যোগ্যতাই তোর নাই। কিন্তু এখন আমি বুঝতেছি বৌমা, আমি অনেক ভুল করছি, অন্যায় করছি। আমার এই দুই ছেলের যেরকম ভালোবাসি, তোমার আমি ওরকমই ভালোবাসবো, আমার ছেলের মতো করে। বৌমা, তুমি একটু বলো না, আমার যেন ক্ষমা করে দেয়। বাবা, আমার তুমি ক্ষমা করে দাও, বাবা ক্ষমা করে দাও। সিসি আম্মা, আপনি কেন আমার কাছে মাপ চাইতেছেন? আপনি তো কোনো অন্যায় করেন। তাছাড়া আপনি গুরুজন মানুষ। আসলে হয়েছে কি জানেন আম্মা, ছোটকাল থেকে বাবা মার আদর যত্ন পাই নাই। বাবা মা কেমন হয় এটা আমি বুঝি না। ভাবছিলাম বিয়ের পর শ্বশুর শাশুড়ি হইব, তারাই আমার বাবা মা। আমি চেষ্টা করছিলাম আপনাকে সবাইরে আমার আপন করে রাখার, কিন্তু আপনারা কোনোদিনও আমার আপন ভাবেন নাই। তাতে আমার কোনো দুঃখ নাই। আমি তো আপনাকে আব্বা আম্মা ডাকতে পারছি। আমার ভিতরে যে আকাঙ্ক্ষাটা ছিল আব্বা আম্মা ডাকার, সেটা তো আমি পুরা করতে পারছি। আমার আর কোনো দুঃখ নেই আম্মা। আমার মাথার উপর একটা চাপা ছিল, এটা আমি আপনাকে বুঝাই দিতে পারছি। আমি এখন ময়ূরেও শান্তি পাবো। দুলা ভাই, অনেক অপমান করছি ভাই আপনারে। এই বাড়িতে আইলে আপনারে তুচ্ছ তাচ্ছিল্য করছি, ও তো বইতে পর্যন্ত দেই নাই। আপনি যে আমাগো বাড়ির জামাই, এটা কোনোদিনও মানি নাই। যা ইচ্ছা তাই বলে অপমান করছি, তুচ্ছ তাচ্ছিল্য করছি। এই যে আপনি কইলেন না যে আপনি মূর্খ মানুষ, না ভাই, মূর্খ আপনি না, মূর্খ হইতেছে আমরা মূর্খ না হইলে একটা ভালো মানুষের সাথে এরকম খারাপ আচরণ কেমনি করি? আমাকে ভিতরে শিক্ষার অভাব আছে। আমরা ওই বই পুস্তক থেকে শিক্ষা নিচ্ছি, বাস্তব শিক্ষা আমরা পাই নাই। আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি ভাই। ছোট ভাই তো, অন্যায় করছি, ভুল করছি, মাফ চাইতেছি আপনার কাছে। দয়া করে আমগুলো সবাই আপনি মাফ করাবেন। দুলাভাই, আমার ভুল শুধরানোর একটা চান্স আমারে দেন, একটা সুযোগ দেন ভাই আমারে। আপনি তো ছোট ভাই, আমি ছোট ভাই হিসেবে মাফ করে দেন। আমি তো ভুল করছি, আমি তো স্বীকার করতেছি ভাই আমি ভুল করছি, আমার মাফ করে দেন আপনি ভাই। দুলাভাই, আমাদের মাফ করে দেন। আসলে আমরা বুঝতে পারি নাই যে
আপনি এতটা ভালো মানুষ, আমরা না যাই না না বুঝে আপনারা অনেক অপমান করছি। আমরা বুঝতেই পারি নাই যে আপনি এত ভালো একটা মানুষ, এতটা ভালোবাসেন আমাদের। আপনাকে কারো কোনো কথায় আমি মনে কষ্ট পাইনি। আমার মাথার উপর একটা দায়িত্ব ছিল, এটা আমি আপনাকে বুঝাইয়া দিছি। আর এই বাড়িতে আপন বলতে তো আমার বউটাই আসছিল। ওই মানুষটা যেহেতু আপনার পয়সা নাই, এই বাড়িতে তাইলে আমার আপন আর কেউ থাকলো না। তবে আপনাকে সবাই একটা কথা দিয়ে যাইতেছি, আজকাল পর থেকে এই গরিবের বাচ্চা এই বাড়িতে আর কোনোদিন আইব না, কোনোদিন আইব না। এই দলিল আসলে আপনার কোনো কিছু যোগ্যই না। বোমা, আচ্ছা ঠিক আছে। ম্যাম, আপনার চা। তুমি কে? আমার বাবা না অনেক অসুস্থ, তাই বাবার জায়গায় আমি কাজ করতেছি। আচ্ছা ঠিক আছে, চাটা রাখ। তুমি বলো। ম্যাম, বাবা বলছে গত মাসের টাকা হিসাব করে তারপরে বাবার বেতন দিতে, কারণ বাবা খুব অসুস্থ, তার ওষুধ কিনতে হইব। তোমার বাবার হিসাব? আসলে ওনার হিসাব সম্পর্কে আমার আইডিয়া নেই, আর তোমার বাবা উপস্থিত নেই, তাহলে আমি হিসাবটা করব কিভাবে বলো তো? ম্যাডাম, আমি জানি তো, বাবা বলছিল গত সপ্তাহে 520, আর এর আগের সপ্তাহে 470, আর তার আগের সপ্তাহে 390, টোটাল মিলে হয় 1250। বাহ, ভেরি গুড। তুমি এত তাড়াতাড়ি ক্যালকুলেট করলে কিভাবে? আরে ম্যাম, বুঝেন না, ও বাসা থেকে হয়তো ক্যালকুলেট করে আসছে। না না ম্যাডাম, আমি বাসা থেকে ক্যালকুলেট করে আসি নাই, আমি এখানে ক্যালকুলেট করি। শোনো, এত না ওভার স্মার্ট হওয়ার কোনো দরকার নাই। এত তাড়াতাড়ি কি কেউ ক্যালকুলেট করতে পারে নাকি? আরে বাবা চুপ থাকো না, ও ক্যালকুলেট করছে, আর এটা কিন্তু এমন কোনো বড় ব্যাপার না, তাই না? আরে ম্যাম, ও তো একটা ছোট বাচ্চা, এত তাড়াতাড়ি ও কিভাবে ক্যালকুলেট করতে পারে? আরে বাবা, হতে পারে না, ওর ব্রেন অনেক শার্প আর ক্যালকুলেশনেও ভালো, তাই করতে পারছে। আরে ম্যাম, আপনি ওদেরকে চিনেন না। এসব ছোট লোকরা না বড় লোকদেরকে ফাঁসিয়ে না টাকা ইনকাম করতে চায়, কিন্তু আমিও কোনো অংশে কম না। এত তাড়াতাড়ি কি আমাদের টাকা ওদেরকে খেতে দিব না? এক মিনিট। আচ্ছা বাবু, তুমি বলো তো, তুমি এত দ্রুত এতগুলো হিসাব কিভাবে করলে? ম্যাম, আমি তো হ্যাঁ হ্যাঁ বল, তুই বাসা থেকে ক্যালকুলেট করে আসছিস, বল এটা ম্যামকে। আরে চুপ থাকো, আগে ওকে কিছু বলতে তো দাও, বলতেই তো দিচ্ছ না কিছু। ম্যাম, আপনি এসব লোকদেরকে চিনেন না, এরা অনেক চালাক হয়। আচ্ছা আপনি একটু ওয়েট করুন, আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। শোন, 831, 590 আর 650 মিলে কত হয় বলতো? এক মিনিট নদী, একটু আসতে বলো, আমি নিজেই তো হিসাবটা করতে পারছি না। ম্যাডাম 2021। কারেক্ট। এটা কিভাবে সম্ভব? ও হয়তো অন্ধকারে ঢিল মারছে। আচ্ছা বলতো, 420, 331 আর 290 মিলে কত হয়? ম্যাডাম 1041। একদম ঠিক। এটা কিভাবে পসিবল? আচ্ছা বলতো, 650, 390 আর 831 কত হয়? ম্যাডাম 1871। হয়েছে কিনা ঠিক? তোমার কি আরো কোনো কিছু জিজ্ঞাসা করার আছে, নাকি জিজ্ঞাসা করা শেষ? কোনটা? আচ্ছা বাবু, তুমি তো অনেক ছোট, একজন চাওয়ালার মেয়ে, তাহলে তুমি এত কিছু কিভাবে জানো? ম্যাডাম, মানুষ আমাদের সেইভাবেই দেখে যেভাবে তারা দেখতে চায়, তারা কখনো চিন্তা করে না মানুষ যদি চায় তাহলে সবকিছুই করতে পারে। তেমন আমি বাবার কাছে একটু সাহায্য করি, তার পাশাপাশি লেখাপড়াও করি। ম্যাম, তা তো মনে করে আমরা গরিব, আমরা কিছু করতে পারবো না, কিন্তু তারা এটা চিন্তা করে না আমার লেখাপড়া করে অনেক কিছুই করতে পারি, অনেক বড় মানুষ হতে পারি। আমার পরিবারের এখন খারাপ অবস্থা, তাই আমি লেখাপড়া করতে পারতেছি না। কিন্তু ম্যাডাম, আপনি একদিন দেখবেন আমি লেখাপড়া করে অনেক বড় হইতে পারবো। সরি বাবু, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে না জেনে বুঝেই অনেক কিছু বলে ফেলছি।
তোমার পোশাক আশাক দেখে আমি তোমাকে জাজ করে ফেলছিলাম। আই এম রিয়েলি সরি। ম্যাডাম, কোনো সমস্যা নেই। আসলে না, আজকালকার যুগটা এমনই, মানুষ আমাদের কাপড় চোপড় দেখা জাজ করে, আমাদের কাপড় চোপড় দেখে তারপর সম্মান করে। শোনো, তোমার নিজের যেটা ভালো মনে হবে সবসময় সেটাই করবে। কে কি বললো সেদিকে তাকিয়ে নিজের কোনো কিছু নষ্ট করবে না। এক মিনিট, তোমার বাবার হিসাবের টাকাটা আর কিছু এক্সট্রা টাকা দিচ্ছি, আশা করি এটা তোমার কাজে লাগবে। নিজের পড়াশোনায় মন দাও, ঠিক আছে? আর তোমার বাবা যতদিন সুস্থ না হচ্ছে ততদিন ওনার অফিসে আসতে হবে না, আর তোমারও আসতে হবে না। তুমি তোমার পড়াশোনা ঠিকঠাক ভাবে করো, আচ্ছা? জি ম্যাম, থ্যাংক ইউ। এই শোনো, আর একটা কথা, খুব মন দিয়ে পড়াশোনা করবে, লাইফ অনেক বড় হতে হবে, ঠিক আছে? বাবারা, তোমরা খাবার খাবে? বাসার খাবার আমি নিজের হাতে বানিয়ে এনেছি। আন্টি, আপনি আমাকে আগে এইটা বলুন তো, আপনি অফিসের কে? বাবা, আমি হলাম এই অফিসের পিয়ন। এই সবার চা নাস্তা আমিই খাওয়াই। কি তুই ভাবলি কি করে তোর মতো একটা পিয়নের হাত থেকে আমরা খাবার খাবো? আপনি একদম ঠিকই বলেছেন। এই, তুই কি তোর নিজের যোগ্যতা ভুলে গেছিস? তুই জানিস না কাদের সাথে বসে খাবার খাওয়া যায়? আরে, আপনারা ওনার সাথে কেমন করে কথা বলছেন? উনি ভালোবেসে আপনাদের খাবার খেতে দিচ্ছেন, আর আপনারা ওনার সাথে বেয়াদবি করতেছেন। আপনারা খাবেন না সেটা মানা করে দিলেই তো হয়। এই, তোর যদি এত শখ হয় তাহলে তুই খাবারটা তুই নিজেই খা। শোন, তুই না তোর নিজের কাজে মনোযোগ দে, ওকে? আমাদের কাজে না বাম হাত দিতে আসবি না। আরে মা, এসব বাদ দাও। আমার জন্য তুমি শুধু শুধু কেন ঝগড়া করছো? আচ্ছা বলো তো মা, তুমি এর আগে কোথায় চাকরি করতে? তোমার নাম কি? আমার নাম মাহি। আমি আগে বলো কোম্পানিতে জব করতাম, এখন নোটিস পিরিয়ডে আসছি। আচ্ছা আমাকে বলো তো, তাহলে তুমি ওখানে জব কেন ছেড়ে দিচ্ছ? আসলে ওখানে স্যালারি খুবই কম, কিন্তু কাজের পরিমাণ অনেক বেশি। ওসব তো ঠিকই ছিল, ওখানে শেখার মতো কোনো কিছুই নাই। সিনিয়র যারা আছেন তারা কাজে কোনো ধ্যানই দেন না। তাই আমি ভাবলাম কোম্পানি চেঞ্জ করি, স্যালারি কম হলেও চলবে, কাজ তো শেখা যাবে। শোন, তুই না এক কাজ কর, পিওনের কাছে ইন্টারভিউ দিয়ে চলে যা। হ্যাঁ, কারণ তোর এই জবটা হচ্ছে না। আচ্ছা আন্টি, একটা কাজ করো তো, যে আমাদের জন্য একটু পানি নিয়ে আসো, আমাদের আবার ইন্টারভিউর টাইম হয়ে যাচ্ছে। কি আশ্চর্য, আপনারা দেখছেন উনি খেতে যাচ্ছে, আপনারা নিজে গিয়েই তো পানিটা খেতে পারেন, ক্যান্টিন তো খুব বেশি দূরে না। তো কি হয়েছে? এখানে আমরা ভুল কি বলেছি? আরে বাবা, ওনার কাজই তো হচ্ছে চা পানি আনা, সবার সেবা করা, তাই না? শোনেন, ভুল হচ্ছে আপনাদের কথা বলার ধরন। ক্যান্টিন খুব বেশি দূরে না, আপনারা নিজে গিয়ে পানি খেতে পারেন। আর আপনারা দেখতে পাচ্ছেন উনি খাবার খেতে যাচ্ছে, ওনাকে কেন বলতেছেন? আরে বাবা, কোম্পানি যেহেতু চাকরানি রেখেছে অলরেডি, সেখানে আমরা কেন কাজ করতে যাব? তো আপনাদের ইন্টারভিউ কি হয়ে গিয়েছে? স্যার, আপনি সব কি বলছেন? আপনি তো নিজেই আমাদেরকে বললেন আমাদের ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকা হবে, কিন্তু আমাদেরকে তো কেউ ডাকেনি। তাহলে ইন্টারভিউ হবে কি করে? আপনারা কি জানেন না যে আপনাদের ইন্টারভিউ হয়ে গিয়েছে? কিন্তু স্যার, আমাদেরকে তো কেউ ইন্টারভিউর জন্য ডাকেইনি। আপনারা হয়তো জানেন না যে আপনাদের ইন্টারভিউ অলরেডি আমাদের ম্যাম নিয়ে নিয়েছে, আর উনি হচ্ছেন আমাদের কোম্পানির বস। আপনাদের হয়তো অবাক লাগছে যে হাউ ইজ পসিবল, বাট অলরেডি আপনাদের ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে, আর আপনাদের ইন্টারভিউর প্রথম রাউন্ড আমি নিজেই নিয়েছি। কিন্তু স্যার, আমাদেরকে তো এই ব্যাপারে কিছুই বলা হলো না। ওই হলো বাবা, এখানে যারা ইন্টারভিউ দিতে আসে সবাই শিক্ষিত এরাই আসে, কিন্তু আমরা চাই আমাদের কোম্পানিতে যারা আসবে তাদের নিয়ত ভালো হোক, আচার ব্যবহার সব ভালো হোক, বড়দের সম্মান করুক। কিন্তু আমার কি মনে হয় জানো, এই কোম্পানিতে তোমাদের মনে হয় চাকরিটা আর হবে না, তাই আমি মাহিকে সিলেক্ট করলাম। কংগ্রেচুলেশন মাহি। থ্যাংক ইউ ম্যাম। আর শুনুন, আপনারা এখন আসতে পারেন।